হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আজকে আগের ক্লাসে আমি কি করেছি, আগের ক্লাসে করেছিলাম হচ্ছে মিলার আর উডের যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা আমরা একটু আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে পরের দিন কিভাবে জীবনের উৎপত্তি হয়েছিল সেইটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমি চলে এসেছি আজকে ইউনিট 4 অর্থাৎ অভিব্যক্তি অভিযোজন যে জীবনের উৎপত্তি অর্থাৎ অরিজিন অফ লাইফ সেটা নিয়ে একটু আলোচনা করি যে কিভাবে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে, যেটা এখন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এইভাবে ধরা হয়েছে যে এইভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল আদি পৃথিবীতে। তো তার আগে কিছু কিছু মতবাদ প্রচলিত ছিল, তো সেগুলো একটুখানি জাস্ট গল্প আকারে তোমাদেরকে বলে দিই, কারণ এটা পড়ার আগে তোমাদের সিলেবাসে এগুলো নেই, মানে এই কটা যে নাম লিখেছি এই কটা নেই। তাও জানার জন্য মানে কিছু পড়তে গেলে তার আগের কিছু কথা জানতে হয়, তার আগের ইতিহাসটা জানতে হয়। তো তার জন্য এটা একটু গল্পের আকারে বলে নিই যে এই এই যে কেমিক্যাল রিয়াকশন গুলো লিখে রেখেছি, তো এটা দেখে মনে হচ্ছে অনেক ভারী ভারী কিছু, কিন্তু না, একদমই না। এগুলো একদমই সোজা, জাস্ট তোমাদের জানার জন্য লিখে রেখেছি। আমি ব্যাখ্যা করে দিচ্ছি। তো প্রথমে আসি। আহ, প্রথমে কয়েকটা বিজ্ঞানীদের মধ্যে কয়েকটা ধারণা প্রচলিত ছিল যে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছে। তো প্রথমে থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন এটা জাস্ট মাইথোলজির ব্যাপার, যেটা আমরা বিভিন্ন পুরাণে দেখতে পাই, অর্থাৎ বিষ্ণু পুরাণ হোক, বিভিন্ন ঠাকুরের গল্পগুলোতে দেখতে পাই যে ভগবান মানুষদের সৃষ্টি করেছে এই পৃথিবী। তো সেটাই এই সেই থিওরি বিজ্ঞানীরাও বিশ্বাস করতেন আগে, যে থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। এরপরে আসছে হচ্ছে কসমোজয়িক থিওরি। কসমোজয়িক থিওরি বলতে বোঝাচ্ছে যে বিজ্ঞানীরা মনে করেছিলেন যে উম, আমাদের ইউনিভার্স যেটা আছে, পৃথিবী ছাড়াও আরো যে সকল গ্রহ এবং আমাদের তো মিল্কি ওয়ে গ্যালাক্সি, তো এছাড়াও আরো যে সকল গ্যালাক্সি আছে সেখানে বিজ্ঞানীরা ভেবেছেন হয়তো এখনো আছে বা আমরা জানি না, আমরা খোঁজ পাইনি, এরকমও গ্যালাক্সি আছে যেখানে প্রাণের স্পন্দন আছে বা জীবন আছে যেখানে। তো বিজ্ঞানীরা মনে করেছিলেন সেই রকম কোনো একটা গ্রহ থেকে কোনো পরাগ রেণু বা সেই রেণু জাতীয় কিছু পদার্থ পৃথিবীতে এসে প্রাণের সৃষ্টি করেছে। অ্যাবায়োজেনেসিস বিজ্ঞানীরা মনে করেছিলেন এই তত্ত্বে অ্যাবায়োজেনেসিস মানে হচ্ছে কোনো অজৈব পদার্থ অর্থাৎ কোনো জড় বস্তু থেকে প্রাণের সৃষ্টি, এটা অ্যাবায়োজেনেসিস। আর ডিরেক্ট প্যানস্পার্মিয়া বলতে এখানে ভিন গ্রহ থেকে কোনো জীব এসে এই গ্রহে বসবাস করেছে এবং প্রাণের সৃষ্টি হয়েছে, এটা একটা থিওরি। তো এই সকল থিওরি গুলোই এখন আর চলে না, বেশিরভাগ ক্ষেত্রেই চলে না। তো এখন চলে হচ্ছে অরিজিন অফ লাইফ, যেটা আহ ওপারিন এবং হ্যান্ডেল ব্যাখ্যা করেছিলেন এবং মিলার এবং উরে পরীক্ষার মাধ্যমে যেটা প্রমাণ করেছে। তো সেই থিওরিটাই আমরা আসি, যে অরিজিন অফ লাইফ সেটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কিভাবে অরিজিন অফ লাইফ সৃষ্টি হয়েছে সেটা। তো এগুলো মুছে দিই, আশা করি এগুলো জাস্ট গল্পের আকারে বললাম ইতিহাস থাকতে জানার জন্য, যে আগে কি কি মতামত করা হতো, তারপরে এই মতামতটা এসছে যে কিভাবে কেমিক্যালের মাধ্যমে বা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে প্রাণের সৃষ্টি হয়েছে। তো আজকের ক্লাসটা হয়তো একটুখানি লেন্দি হতে পারে, তোমরা একটু সাথে থাকো, শুনতে থাকো, অনেক কিছু আশা করি জানতে পারবে। তো এই যে বললাম যে ভিন গ্রহ থেকে যে সকল প্রাণের সৃষ্টি বা ভিন গ্রহ থেকে কোনো জিনিস বা পরাগরেণু টাইপের কিছু এসে পৃথিবীতে পড়েছে এবং সেখান থেকে প্রাণের উৎপত্তি হয়েছে, তো এইসব ধারণাগুলো কেন আসলো? এই ধারণাগুলো আসলো কারণ হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন প্রমাণ পেয়েছে, অর্থাৎ যে সকল উল্কাপিণ্ড পৃথিবীতে পড়েছে সেখানে পরীক্ষা করে দেখা গেছে সেই উল্কাপিণ্ডে অর্থাৎ মাইক্রো অর্গানিজম অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদির সন্ধান পাওয়া গেছে। এছাড়াও মঙ্গল গ্রহ থেকে যে উল্কাপিণ্ড এসে পৃথিবীতে পড়েছে সেখানে ফসিলের চিহ্ন পাওয়া গেছে। এই সকল ধারণা, এই সকল ছোট ছোট এভিডেন্স গুলো অর্থাৎ প্রামাণ্য গুলোকে আহ ভিত্তি করে বিজ্ঞানীরা এরকম ধারণা করেছেন যে বাইরে থেকে কোনো অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে কোনো ভিন গ্রহ থেকে কোনো জীব জীব জীবের অংশ বা যেমন পরাগরেণু টাইপের বা কোনো জীব এসে পৃথিবীতে আদি পৃথিবীতে এসে সেখানে প্রাণের সৃষ্টি করেছে। কিন্তু আমাদের বইতে যেটা আছে যে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে জীবের প্রাণের সৃষ্টি পৃথিবীতে, এবং সেটাই সর্বাধিক প্রচলিত বর্তমানে।
তো প্রথমে কি হচ্ছে, তার আগে বলে নিই আমাদের আদি পৃথিবী কিরকম ছিল। আদি পৃথিবী সৃষ্টি হয়েছে প্রায় 450 কোটি বছর আগে সূর্যের অংশ থেকে। সূর্য ভেঙে সৃষ্টি হয়েছে পৃথিবী। এখন সেই পৃথিবী তো একটা আগ্নেয় পিণ্ড ছিল। সেখান থেকে কি হয়েছে, 350 কোটি বছর আগে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হয়ে ধীরে ধীরে আগ্নেয় পিণ্ড থেকে এই সকল বিক্রিয়াগুলো ঘটার যে পরিবেশটা দরকার সেই পরিবেশে এসেছে, কিন্তু তাপমাত্রা তখনও কমেনি। তখন তাপমাত্রা তো হাই ছিল, প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি ছিল বলতে পারো পৃথিবীর তাপমাত্রা তখন। তো সেই সকল পরিবেশে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তার কম, তার কিছু কম ছিল। তো সেই সকল পরিবেশ, সেই পরিবেশে এইরকম ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ বিক্রিয়াগুলো ঘটেছে। তো আমরা প্রথমে আসি কি, প্রথমে আসি জৈব যৌগের সৃষ্টি। প্রথমে জৈব যৌগ না, কার্বন ঘটিত যৌগের সৃষ্টি। প্রথমে বায়ুমণ্ডলে কি ছিল, বায়ুমণ্ডলে ছিল হচ্ছে আমাদের বিভিন্ন মুক্ত গ্যাস গুলো ছিল, যেরকম কার্বন, হাইড্রোজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, বিভিন্ন মুক্ত আকারে বা মুক্ত রেডিক আয়ন আকারে সেই গ্যাসগুলো বায়ুমণ্ডলে ছিল। তো প্রথমে আসছে হচ্ছে আহ যৌগ সৃষ্টি। কারণ হচ্ছে প্রথমে তো মুক্ত আকারে ছিল, কোনো যৌগ আকারে ছিল না। তো তারপরে ধীরে ধীরে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে সেখান থেকে যৌগ সৃষ্টি হয়েছে। তো যৌগ সৃষ্টি তে প্রথমে আমরা কি বলবো, যে হচ্ছে হাইড্রোজেন ঘটিত, সরি কার্বন ঘটিত যৌগ সৃষ্টি। যেটাকে আমরা রসায়নের ভাষায় কি বলি, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন সৃষ্টি। তো প্রথমে কি ছিল, আমাদের পৃথিবীর তাপমাত্রা প্রচুর উষ্ণ ছিল। তো প্রায় প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। তো সেই সকল পরিবেশে বায়ুতে যে সকল মুক্ত গ্যাস গুলো ছিল, সেগুলো যুক্ত হয়ে কি কি তৈরি করেছে, বিভিন্ন যৌগ তৈরি করেছে। এখানে যেমন লিখেছি CH+CH, অর্থাৎ কার্বন হাইড্রোজেন যুক্ত হয়েছে, এবং সেই কার্বোহাইড্রেট আবার যুক্ত হয়ে কি তৈরি করছে, ডাবল বন্ড ফর্ম করে অ্যাসিটিলিন তৈরি করছে। সেই তারপরে আবার সেই অ্যাসিটিলিন যুক্ত হয়ে কি তৈরি করছে, ইথিলিন তৈরি করছে। এছাড়াও মিথেন তৈরি করছে, CH4 ইত্যাদি যৌগগুলো তৈরি করছে, অর্থাৎ হাইড্রোকার্বন জাতীয় যৌগ তৈরি করছে। এখন এই সকল বিক্রিয়া ঘটার জন্য কি দরকার, উচ্চ উষ্ণতা দরকার। বিক্রিয়াগুলো হওয়ার জন্য কি দরকার, উচ্চ উষ্ণতা। এখন পৃথিবী তো প্রায় উচ্চ, মানে উষ্ণতা তো অনেক বেশি ছিল, কিন্তু এছাড়া উষ্ণতা কিসের কি কি করে আসতো। এক হচ্ছে বজ্রপাত, দুই কি আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এছাড়া কি কসমিক রে, অর্থাৎ মহাজাগতিক রশ্মি। এই মহাজাগতিক রশ্মি, তারপরে আগ্নেয়গিরি অগ্নুৎপাত, বজ্রপাত ইত্যাদির মাধ্যমে যে প্রচন্ড পরিমাণে তাপ উৎপন্ন হতো, সেই সকল তাপের প্রভাবে এই বিক্রিয়াগুলো সংঘটিত হয়। এই বিক্রিয়াগুলো নর্মাল টেম্পারেচারে কখনোই সংঘটিত হয় না, কিন্তু খুব উচ্চ হাই টেম্পারেচারে এই বিক্রিয়াগুলো সংঘটিত হয়ে বিভিন্ন হাইড্রোকার্বন জাতীয় যৌগের সৃষ্টি হয়েছে। তোমাদের বইতে বিক্রিয়াগুলো দেয়া নেই, আমি তোমাদের বোঝার সুবিধার্থে বিক্রিয়াগুলো দিয়েছি। কারণ হচ্ছে অনেক সময় কনসেপ্ট ক্লিয়ার থাকে না, যে কিভাবে হাইড্রোকার্বন জাতীয় যৌগের সৃষ্টি হয়েছে তৎকালীন পরিবেশে, কি করে সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে। অনেক সময় বোঝার ঘাটতি থেকে যায়। তার জন্যই আমি বিক্রিয়াগুলো তোমাদের বোঝার সুবিধার্থে কয়েকটা গুটি কয়েক 2-3টে বিক্রিয়া আমি দিয়েছি, যাতে বেশি বোঝ না হয়ে যায় তোমাদের ওপর, কিন্তু তোমরা সহজে বুঝতে পারো। আচ্ছা, পরীক্ষার জন্য এই সকল বিক্রিয়া লাগবে না, তোমাদের বোঝার জন্য জাস্ট আমি বলছি যে বিক্রিয়া উচ্চ উষ্ণতা, বজ্রপাত, আগ্নেয়গিরি, কসমিক রে প্রভৃতি খুব উচ্চ তাপমাত্রা সৃষ্টি করেছে, ফলে এই সকল বিক্রিয়াগুলো সংঘটিত হয়েছে। এবারে তো হাইড্রোকার্বন হয়ে গেল, এবং তখন তৎকালীন পরিবেশে কি হয়েছে, পৃথিবীতে অক্সিজেন তো ছিল না, মুক্ত অক্সিজেন ছিল না, কিন্তু জল ছিল।
যেগুলো মেঘে বৃষ্টি হয়েছে আমরা জানি, সেখান থেকে সমুদ্রের সৃষ্টি হয়েছে, প্রচন্ড মানে পৃথিবীতে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, ফলে সেখান থেকে সমুদ্রের সৃষ্টি হয়েছে। তো অর্থাৎ জল ছিল, কিন্তু কি ছিল না, মুক্ত অক্সিজেন ছিল না। এবারে হাইড্রোকার্বন থেকে হাইড্রোকার্বনের এবং অক্সিফর্ম, অক্সি যৌগ। অক্সি যৌগ বলতে যে সকল হাইড্রোকার্বনে অক্সিজেন পরমাণুটা থাকবে, যেমন জলের সাথে বিক্রিয়া করে, এই দেখো আমি এখানে একটা বিক্রিয়া দিয়েছি, যেটা হচ্ছে C2H2 অর্থাৎ ইথিলিন, সরি অ্যাসিটিলিন C2H2, সেখান থেকে কি হচ্ছে CH3CH অর্থাৎ অ্যাসিটালডিহাইড। তো অক্সি যৌগ থেকে জল যুক্ত হয়ে কি হয়েছে, অ্যালডিহাইড জাতীয় যৌগ, অ্যালডিহাইড, অ্যালডিহাইড কিটোন জাতীয় যৌগ। কিটোন মানে C ডবল বন্ড O, এই বন্ডটা থাকবে কিটোন। অ্যালডিহাইড মানে CHO থাকবে, ইত্যাদি ইত্যাদি। যে সকল অক্সিজেন গঠিত হাইড্রোকার্বন জাতীয় যৌগগুলো আছে, সেই সকল যৌগগুলো এবারে তৈরি হলো কি জলের সাথে বিক্রিয়া। এটাও খুব উচ্চ তাপমাত্রায় হয়েছে এই বিক্রিয়াগুলো, যে C2H2CHO, CH3CHO এতে কার্বন, CO কার্বন মনোক্সাইডের সাথে CH2O, HCHO অ্যাসিড জাতীয় যৌগ অ্যালডিহাইড, এবং কার্বক্সিলিক অ্যাসিড C, এই সকল গ্রুপগুলো যে সকল যৌগে আছে, হাইড্রোকার্বন জাতীয় যৌগে আছে, সেই সকল যৌগগুলো এবারে তৈরি হলো, অর্থাৎ অক্সিফর্ম ঘটিত যৌগগুলো তৈরি হলো, অর্থাৎ অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এই সকল যৌগগুলো এবারে তৈরি হলো। প্রথমে কি হলো, হাইড্রোকার্বন, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড। এবারে এই কার্বক্সিলিক অ্যাসিড এবং হাইড্রোকার্বন যৌগগুলো কি করলো, নিজেদের মধ্যে পলিমারাইজেশন করলো, অর্থাৎ পলিমারাইজেশন করলো। পলিমারাইজেশনের ফলে অর্থাৎ একই অণু পরপর যুক্ত হতে শুরু করলো। কিসের জন্য, তাপমাত্রা বা এই সকল যে কসমিক রে, তারপরে হচ্ছে অগ্নুৎপাত, বজ্রপাত ইত্যাদি তাপমাত্রা, এগুলো কোথায় ঘটলো বিক্রিয়াগুলো, এবারে হচ্ছে সমুদ্রের জলে, যেহেতু জল যুক্ত হয়ে গেছে, তো সমুদ্রের জলে বিক্রিয়াগুলো ঘটতে শুরু করলো। কোথায় ঘটলো, সমুদ্রের জলে এই বিক্রিয়াগুলো ঘটতে শুরু করলো। এখন এই বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হলো, অ্যালডিহাইড কিটোন যৌগগুলো, অ্যালডিহাইড কিটোন, তারপরে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এই সকল যৌগগুলো কি ঘটলো, পলিমারাইজেশন ঘটলো। পলিমারাইজেশন ঘটলো। এই পলিমারাইজেশন ঘটার ফলে কি হচ্ছে, পলিমারাইজেশন ঘটার ফলে তারা লম্বা কার্বন যুক্ত চেন তৈরি করছে। এই চেনের ফলে যেমন HCHO কি তৈরি করছে, CH2OH CHO, দেখো একটা চেন, কার্বনের চেন তৈরি হচ্ছে। এইরকম কার্বন জাতীয় যৌগগুলো অর্থাৎ লম্বা আকারে চেন, পলিমারাইজেশনের ফলে চেন তৈরি করছে। এখন আমরা বর্তমান সময়ে কি দেখি, অ্যামাইনো অ্যাসিড গুলোর কি দেখি, একটা আর গ্রুপ যেটা লম্বা চেইন হিসাবে থাকে। তারপরে ফ্যাটি অ্যাসিডের একটা লম্বা কার্বন শৃঙ্খল থাকে, আমরা দেখেছি অ্যামাইনো অ্যাসিডের কার্বন শৃঙ্খল থাকে দেখেছি, যেগুলো হচ্ছে প্রোটিন ফ্যাটের সরলতম রূপ। তো সেই পলিমারাইজেশনের ফলে কি হলো, কার্বন জাতীয় যৌগের একটা লম্বা শৃঙ্খল তৈরি করলো। কি তৈরি করলো, শৃঙ্খল, লম্বা শৃঙ্খল তৈরি করলো। এই শৃঙ্খল অর্থাৎ পলিমারাইজেশনের ফলে যে সকল যৌগ উৎপন্ন হলো, অর্থাৎ কি কি উৎপন্ন হতে পারে, যেমন এই পলিমারাইজেশনের ফলে তার CH2OH এর সাথে যুক্ত হলো কি, অ্যামোনিয়া। অ্যামোনিয়া যুক্ত হয়ে কি তৈরি করলো, দেখো একটা গ্লাইসিন অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড তৈরি করেছে। অ্যামাইনো অ্যাসিডটা কি, এই গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিডটা কি একটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, যেটা আমাদের দেহে লাগে, মানুষের দেহে খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড, দেহ গঠনের কাজে লাগে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন। এখন দেখো আদি পরিবেশে এই গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে, তার মানে আরো যে সকল আমাদের অ্যামাইনো অ্যাসিড গুলি আছে সেগুলো তৈরি হয়েছে। সেই বিক্রিয়াগুলো অনেক জটিল, তোমাদের বোঝার ক্ষেত্রে অনেক কষ্টসাধ্য হবে, তার জন্য আমি সেই বিক্রিয়াগুলো দিইনি, একটা সরল বিক্রিয়া দিয়েছি যেটা তোমরা বুঝতে পারো। গ্লাইসিন তৈরি হলো। আরো যখন উঁচু ক্লাসে উঠবে তখন এগুলো বিস্তারিত করবে, যে কিভাবে কিরকম বিক্রিয়া হতে পারে, আরো জানবে, তখন তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে।
তো এখানে প্রথমে গ্লাইসিন, প্রথমে বলছি এটা অ্যামাইনো অ্যাসিড, এটা গ্লাইসিন তৈরি হলো। তো এরকমই আরো যে সকল অ্যামাইনো অ্যাসিড গুলি আছে সেগুলো তৈরি হলো। এছাড়াও কি তৈরি হবে, ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, বিভিন্ন প্রকার ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড তৈরি হলো। এই অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো কিসের সরল রূপ, ফ্যাট, এমন প্রোটিন এগুলোর সরল রূপ। তাহলে কি হলো, এবারে আবার পলিমারাইজেশন হলো, এবারে কাদের পলিমারাইজেশন হলো, এই ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এদের পলিমারাইজেশন হলো। এদের পলিমারাইজেশনের পর কি পাবো আমরা, এখান থেকে পাবো ফ্যাট, এখান থেকে পাবো প্রোটিন। এগুলো সব কোথায়, সমুদ্রের জলে, এগুলো কোথায় হচ্ছে, সব সমুদ্রের জলে হচ্ছে। তো এই পলিমারাইজেশনের ফলে কি পাবো, ফ্যাটি অ্যাসিডের পলিমারাইজেশনের ফলে পাবো ফ্যাট, অ্যামাইনো অ্যাসিডের পলিমারাইজেশনের পাবো প্রোটিন। এছাড়াও কার্বোহাইড্রেট আছে, অর্থাৎ শর্করা, যেগুলো কার্বনের শুধু শৃঙ্খল চেন, যেমন অ্যালডিহাইড, এগুলোর পলিমারাইজেশন এখান থেকে পাবো হচ্ছে কি শর্করা, কার্বোহাইড্রেট। তাহলে দেখো, বর্তমান যুগে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের যে অপরিহার্য যে সকল ম্যাক্রো মলিকিউলস গুলো আছে, অর্থাৎ ফ্যাট, প্রোটিনস, কার্বোহাইড্রেট, এগুলো সব কিন্তু আদি সমুদ্রের জলে সৃষ্টি হয়ে গেল। কি করে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, যে বিক্রিয়াগুলো পরে এরকম ধাপে 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 স্টেপের মাধ্যমে হয়েছে। উচ্চ তাপমাত্রা, কসমিক রে, অগ্নুৎপাত, আগ্নেয় অগ্নুৎপাত, বজ্রপাত, তারপরে এবং সমুদ্রের জল। আর সমুদ্রের জল কি ছিল, সমুদ্রের জল ছিল তখন গরম, কারণ পৃথিবীর উষ্ণতা তখন অনেক বেশি ছিল, বর্তমানের থেকে অনেক অনেক বেশি ছিল। তার জন্য জলও কি ছিল, গরম। তো এই গরম সমুদ্রের জলে এই সকল বিক্রিয়া ঘটার ফলে কি কি তৈরি হয়েছে, ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট। এছাড়াও আরো কি হতে পারে, নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, যেটা হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ আরএনএ একটা কার্যগত একক, যেটা হচ্ছে নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইড কিভাবে তৈরি হচ্ছে সেটাও একটা জটিল, মানে বিক্রিয়াগুলো অনেক জটিল, তার জন্য আমি এখানে দেখাইনি। কিন্তু মনে করে দেখো, যখন মিলার এবং উরের পরীক্ষা পড়িয়েছি তখন কিন্তু বলেছিলাম যে মিলার এবং উরের যে পরীক্ষার শেষে যে সকল পদার্থ পেয়েছিলেন সেগুলো বিভিন্ন প্রকার অ্যাসিড ছিল, অ্যামাইনো অ্যাসিড ছিল, ফ্যাটি অ্যাসিডও ছিল, বিভিন্ন প্রকার অ্যাসিড, অ্যালডিহাইড জাতীয় যৌগ, কার্বোহাইড্রেট ছিল, আর কি ছিল বলেছিল, অ্যাডেনিন পেয়েছিল, অর্থাৎ নিউক্লিওটাইড পেয়েছিল। তো সেই রকমই নিউক্লিওটাইড আদি সমুদ্রের জলে, গরম জলে তৈরি হয়েছিল। তো এই সকল নিউক্লিওটাইড, ফ্যাট, প্রোটিনস অর্থাৎ ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট অর্থাৎ অ্যালডিহাইড, কার্বক্সিল, এই সকল যৌগ মিশ্রিত যে গরম জল, সেটাকে কি বলেছিলেন বিজ্ঞানী ওবারিন এবং হ্যালডেন, বলেছেন গরম তরল স্যুপ। অর্থাৎ আদি পরিবেশে সমুদ্রের উষ্ণ জলে এই সকল বিক্রিয়ার মাধ্যমে গঠিত যৌগ সমন্বিত উষ্ণ জল, সেই জলটাকে বলা হচ্ছে গরম তরল স্যুপ। এটা খুব একটা ইম্পর্টেন্ট টার্ম, তোমরা জেনে রাখো, গরম তরল স্যুপ। তো এবারে কি হয়ে গেল, ফ্যাট, প্রোটিনস, কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড ইত্যাদি ইত্যাদি, যে সকল আমাদের বর্তমানে যে প্রাণী এবং উদ্ভিদের দেহ গঠনের কাজে যে সকল ম্যাক্রো মলিকিউলস লাগে, তাদের সরলতম রূপগুলো সব আদি পরিবেশে তৈরি হয়ে গেল। এবারে কি হবে, এবারে আবার পলিমারাইজেশন হবে এবং কোয়াগুলেশন হবে। সেটা আমি এবারে আসি, যেটা হচ্ছে কোয়াসার্ভেট, এটা আমি মুছলাম। এখন এই গরম তরল স্যুপ, গরম তরল স্যুপে কি হচ্ছে, এবারে কোয়াসার্ভেট তৈরি। কোয়াসার্ভেট আর মাইক্রোস্ফিয়ার, কোয়াসার্ভেট আর মাইক্রোস্ফিয়ার, এটা আহ আদি পরিবেশে গরম তরল স্যুপে তৈরি হয়েছিল। কিভাবে তৈরি হয়েছিল, এই যে আমি বললাম কি তৈরি হয়েছিল, ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট ইত্যাদি যৌগগুলো তৈরি হয়েছিল। এগুলো এবারে কি হলো, এগুলো হচ্ছে কোয়াগুলেশন হলো, অর্থাৎ একসাথে জড়ো হলো। যেমন ফ্যাট, ফ্যাট যুক্ত হলো
অর্থাৎ ফ্যাটের মলিকিউল গুলো একসাথে কোয়াগুলেট হলো, অর্থাৎ একসাথে এক জায়গায় জড়ো হলো, দিয়ে একটা গোল আকৃতি তৈরি করলো যেটা কোষের মতো। এটা আবার দ্বিপর্দা বেষ্টিত, দ্বিপর্দা বেষ্টিত। আসলে ফ্যাট মলিকিউল গুলো দেখতে এরকম হয়, এরকম টাইপস এর। কেন বলছি, একটা চার্জ গ্রুপ থাকে এখানে, আর এই দুটো হচ্ছে কি বলতো, এই দুটো হচ্ছে লম্বা কার্বোহাইড্রেট শৃঙ্খলা, তা কার্বনের শৃঙ্খল। তো এই ফ্যাট মলিকিউলস গুলো, মানে এটা জাস্ট একটা ইমেজ বলতে পারো, তো আমি দেখালাম। তো এই ফ্যাট মলিকিউলস গুলো এরকম রাউন্ড আকারে দ্বিলেয়ার বা দ্বিস্তরীয় পর্দা বেষ্টিত গোলাকার কোষ সদৃশ জিনিস তৈরি করলো, যার মধ্যে আছে কি কার্বোহাইড্রেট, প্রোটিনস, এগুলো যুক্ত আছে এর ভেতরে। আর এটা হচ্ছে লিপিড বা ফ্যাট, লিপিড বা ফ্যাট। এই যে পর্দাটা, সেটা হচ্ছে দ্বিস্তরীয় পর্দা, সেটা লিপিড বা ফ্যাট। এই গঠনটাকে ওপারিন নাম দেন কি কোয়াসালফেট। কে নাম দেন? সায়েন্টিস্ট ওপারিন। ওপারিন বলেন কোয়াসার্ভেট। তো এখন এই কোয়াসার্ভেটের যে দ্বিস্তরীয় পর্দা অর্থাৎ লিপিড পর্দা বা ফ্যাট, লিপিড পর্দা বা ফ্যাট, সেটা কিন্তু আমাদের কোষ, বর্তমান যে কোষ, সেই কোষের যে দ্বিস্তরীয় পর্দা আছে সেই পর্দার প্রায় অনুরূপ। এবং আমাদের কোষের যে পর্দা কাজ করে, যেমন সেমি পারমিয়েটিভ অর্থাৎ অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করে, তো সেই লিপিড পর্দাও কিন্তু সেই অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করেছিল। তো এটা তিনি কি করে জানলেন? তো বিজ্ঞানী পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে এই কোয়াসার্ভেট জাতীয় যৌগ তৈরি করেছিলেন, জিলেটিন জাতীয় যৌগ, যে পরীক্ষাগারে জলে উষ্ণ করে ফুটিয়ে সেটাকে শীতল করে এই কোয়াসার্ভেট জাতীয় যৌগ তিনি পেয়েছিলেন। এবারে মাইক্রোস্ফিয়ার বলেছেন কে? সিডনি ফক্স। সিডনি ফক্স। মাইক্রোস্ফিয়ার এটা একটা প্রোটিন জাতীয় যৌগের প্রোটিনিয়াস পর্দা, এই পুরো একটা কোষ আকৃতি গঠন, যেটা এটা হচ্ছে প্রোটিন। প্রোটিনয়েড মাইক্রোস্ফিয়ারও অনেক সময় বলা হয়, যে প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি, মেইনলি প্রোটিন দিয়ে তৈরি মাইক্রোস্ফিয়ার। তো এই মাইক্রোস্ফিয়ারের সাথে বর্তমান যে কোষ, তার অনেকটা সাদৃশ্য পাওয়া গেছে। তো আগে বলিনি মাইক্রোস্ফিয়ার এর ধারণাটা কিভাবে এলো। তো সিডনি ফক্সও এইরকম পরীক্ষার সাথে যুক্ত ছিলেন, বা পরীক্ষা নিরীক্ষা করেছেন যে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল। তো তিনি তার পরীক্ষাগারে কি করেছে, অনেকগুলি শুকনো অ্যামাইনো অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের ড্রাই মিক্সচারকে প্রায় 180 দিয়ে মিক্সচার, অ্যামাইনো অ্যাসিড, মিশ্রণকে কি করেছেন, মিশ্রণকে 160 ডিগ্রি থেকে 180 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করে অর্থাৎ ফুটিয়ে ঠান্ডা করেছেন। এটা কি করেছেন? পরীক্ষাগারে ঠান্ডা করে কি পেয়েছেন? ঠান্ডা করে পেয়েছেন হচ্ছে মাইক্রোস্ফিয়ার জাতীয় যৌগ। তিনি পেয়েছেন, কে করেছেন? সিডনি ফক্স। এই বিক্রিয়াটার মাধ্যমে বা এই পরীক্ষার মাধ্যমে পরীক্ষাগারে তিনি মাইক্রোস্ফিয়ার জাতীয় যৌগ পেয়েছেন, অর্থাৎ তিনি তাই নাম দিয়েছেন মাইক্রোস্ফিয়ার। এই পদার্থটার নাম দিয়েছে মাইক্রোস্ফিয়ার। তো এর সাথে প্রাণী, বর্তমান যে প্রায় কোষ আছে আমাদের, জীবিত কোষ, সেই জীবিত কোষের যে সাদৃশ্য পাওয়া যায় সেটা কি, মাইক্রোস্ফিয়ার যেটা দেখতে ছিল তা এরকম টাইপস এর। কক্কাস ব্যাকটেরিয়া, আমরা যে দেখবে যে নিউমোনিয়া হয়, যেমন নিউমোনিয়া রোগটা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, অর্থাৎ কক্কাস ব্যাকটেরিয়া, এই কক্কাস ব্যাকটেরিয়াদের মতো দেখতে হয়। কক্কাস ব্যাকটেরিয়া দেখবে এরকম জোড়ায় জোড়ায় থাকে। তো মাইক্রোস্ফিয়ারের গঠনটাও ঠিক এরকম ভাবেই জোড়ায় জোড়ায় তিনি পেয়েছিলেন। আর এছাড়াও আরো সাদৃশ্য হচ্ছে মাইক্রোস্ফিয়ারের পর্দাটা অর্ধবেদ অর্থাৎ সিলেক্টিভলি পারমিয়েবল, যেটা আমরা এখন আমাদের কোষের যে পর্দা, কোষ পর্দাগুলো আছে সেটাও যেমন অর্ধবেদ্য এবং নির্দিষ্ট কিছু যৌগ বা পুষ্টি পদার্থকে ভেতরে প্রবেশ করতে দেয় এবং বাকি পদার্থগুলোকে বাধা দেয়, সেরকম সেমি পারমিয়েবল
মেমব্রেন ছিল। এছাড়াও এই কোষগুলো অর্থাৎ আদি পরিবেশে সেই মাইক্রোস্ফিয়ার গুলো কি করে দ্বিবিভাজন প্রক্রিয়ায় বিভাজন করে বংশ বিস্তার করতে সক্ষম ছিল। অর্থাৎ আমাদের বর্তমান কোষ যেমন কোষ বিভাজন করে, তো সেরকমই মাইক্রোস্ফিয়ার গুলো সেই আদি পরিবেশে এরকম কোষ বিভাজন করতে সক্ষম ছিল। এছাড়াও এরকমই তাদের যে দেহের মধ্যে অর্থাৎ এই মাইক্রোস্ফিয়ারের মধ্যে আমাদের বর্তমান কোষের যেমন বিভিন্ন প্রকার এনজাইমেটিক অর্থাৎ উৎসেচকের দ্বারা বিক্রিয়া সম্পন্ন হয় কোষের মধ্যে, তো সেই রকম মাইক্রোস্ফিয়ারের মধ্যেও সেরকম ঘটনা দেখা গেছে যে তাদের মধ্যেও বিভিন্ন বিক্রিয়া সম্পাদিত হতে পারে। তো এই সকল বিভিন্ন কি হয়েছে সাদৃশ্য দেখা গেছে বর্তমান কোষের সাথে সেই মাইক্রোস্ফিয়ারে। তো তার জন্য সিডনি ফক্স বলেছেন যে এই মাইক্রোস্ফিয়ার থেকে আদি কোষের সৃষ্টি হয়েছে, মাইক্রোস্ফিয়ার থেকে আদি কোষের সৃষ্টি হয়েছে। এখন কোষের সৃষ্টির জন্য কি দরকার? কোষের পরিচালনার জন্য ডিএনএ এবং আরএনএ দরকার, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড দরকার। তো যেটা আমি বলছিলাম নিউক্লিওটাইড তৈরি হয়েছিল, সেখান থেকে পলিমারাইজেশনের মাধ্যমে কি তৈরি হলো? পলিনিউক্লিওটাইড। অর্থাৎ পলিনিউক্লিওটাইড মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো এই পলিনিউক্লিওটাইড হয় কোয়াসার্ভেট, ওপারিনের মতে কোয়াসার্ভেট, নয় হচ্ছে সিডনি ফক্সের মতে মাইক্রোস্ফিয়ারের সাথে যুক্ত হয়ে আদি কোষ সৃষ্টি হয়েছিল। তবে সিডনি ফক্সের ধারণাটাই সব জায়গায় বেশি গ্রহণযোগ্য, যে মাইক্রোস্ফিয়ারের ধারণাটাই সব জায়গায় বেশি গ্রহণযোগ্য, কারণ মাইক্রোস্ফিয়ারের সাথে বর্তমান কোষের অনেক সাদৃশ্য পাওয়া যায়। তো এই মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে আদি কোষ বা প্রোটোসেল তৈরি করেছিল। আদি কোষের নাম কি? আদি কোষ হচ্ছে প্রোটোসেল। প্রোটোসেল আদি কোষ বা প্রোটোসেল তৈরি করেছিল। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে কিভাবে ধাপে ধাপে আদি যৌগে কোনো প্রকার জীবনের বাইরে থেকে ছোঁয়া বা স্পর্শ ছাড়াই পৃথিবীতে জীবন সৃষ্টি হয়েছে, সেটা আমরা জানলাম। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আহ, পৃথিবীর বাইরে থেকে কোনো জীবের স্পর্শ বা ছোঁয়া ছাড়াই কোনো ভিন গ্রহ থেকে যে সকল থিওরি গুলো আমি প্রথমে বললাম, সেই রকম যে থিওরি অবলম্বন করে যে প্রাণের সৃষ্টি হয়নি, সেটা এই পদ্ধতিটা বা এই বিক্রিয়ার পথগুলো, এই প্রামাণ্য নথিগুলো প্রমাণ করে যে জীবনের সৃষ্টি কিভাবে হয়েছিল পৃথিবীতে। তো আমি একবার ধাপগুলো বলে নিই। প্রথমে কার্বন ঘটিত যৌগ হাইড্রোকার্বনের সৃষ্টি কিভাবে হয়েছিল, এরকম অ্যাসিটিলিন, ইথিলিন, মিথেন ইত্যাদি যৌগগুলোর সৃষ্টি হয়েছিল কিভাবে? উচ্চ তাপ এবং উচ্চ উষ্ণতায় বিক্রিয়ার মাধ্যমে সেখান থেকে জল যুক্ত অর্থাৎ সমুদ্রের জলে বিক্রিয়া হয়েছিল, সেই হাইড্রোকার্বন জাতীয় যৌগের সাথে জল যুক্ত হয়ে অ্যাসিটালডিহাইড অর্থাৎ অ্যালডিহাইড, কিটোন এবং অ্যাসিড জাতীয় যৌগগুলো তৈরি হয়েছিল। সেখানে সেগুলো পলিমারাইজেশন করে হাইড্রোকার্বনের শৃঙ্খল তৈরি করেছিল, এবং তার সাথে নাইট্রোজেন ঘটিত যৌগ যেমন অ্যামোনিয়া ইত্যাদি যুক্ত হয়ে কি তৈরি করেছিল? তৈরি করেছিল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড জাতীয় যৌগ। এছাড়াও ফ্যাটের বিভিন্ন ফ্যাটি অ্যাসিড তৈরি হয়েছিল কার্বন শৃঙ্খল দিয়ে। এই সকল যৌগগুলো পলিমারাইজেশন করে গরম তরল সুপে পলিমারাইজেশনের মাধ্যমে কি তৈরি করলো? কোয়াসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ার। সেখানে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ নিউক্লিওটাইড তৈরি হয়েছিল, সেই নিউক্লিওটাইডের পলিমারাইজেশন বা নিউক্লিক অ্যাসিড, সেই নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে কি তৈরি করলো? আদি সেল বা প্রোটোসেল তৈরি করলো। তো এইভাবেই আমাদের আদি পরিবেশে প্রথম কোষ সৃষ্টি হয়েছিল, যার পর থেকে ধীরে ধীরে আরো ধাপে ধাপে ইয়ে হয়ে অভিব্যক্তি অর্থাৎ অভিযোজন কি বলবো সেটাকে বিবর্তন হয়ে আহ, এখন বর্তমানে আমরা মানুষে দাঁড়িয়ে আছি। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই অবধি। টাটা।